আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বৃদ্ধি। রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান। মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশ্বায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে পড়ে যাওয়া বাস উদ্ধার, চালক ও হেলপার হাসপাতালে ভর্তি। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 6। বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা, দোষ স্বীকার করে কেউ কেউ করেছেন আবেদন। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ। ছোটখাটো ত্রুটি যেগুলো আছে সেগুলো যদি সংশোধনযোগ্য মনে করেন নীতি নির্ধারকরা, তাহলে তাদেরকে ফিরিয়ে আনা উচিত। অনেক অবদান থাকার পরেও এমন কিছু হয়ে যায় আর কি, যখন শাস্তি দিতে হয়। কমিশন না থাকায় প্রায় 3 মাস ধরে দুদকে অচলাবস্থা, থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ টিআইবি। দুদক যখন এরকম কার্যকর স্থবির হয়ে যায়, তখন কিন্তু দুদকের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আইনগতভাবে নেই। শুধুমাত্র রুটিন কার্যক্রম ছাড়া আর কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। সরবরাহ ভালো থাকায় রাজধানীতে সবজির দামে কিছুটা স্বস্তি। মাছ বাজার চড়া, কিছুটা কমেছে সোনালী মুরগির দাম। ঢাকায় 250 বছর ধরে বসবাসকালে আর্মেনীয়দের হাত ধরেই মুদি দোকান, ব্যাংকিং আর গণপরিবহন কোম্পানির যাত্রা ছাপ রেখেছে সংস্কৃতি আর ভাষায়। ইউরোপের কোনো দলের বিপক্ষে আজ প্রথমবার মাঠে নামবে হামজার বাংলাদেশ। ভারতের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ঝালিয়ে দিচ্ছে নারী দল, কাল ফাইনাল। শিরোনামগুলো দেখছেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে দেবাশিস রঞ্জন সরকার। শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরে যৌথ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান 2 পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে বৈঠকে আলোচনা হয়েছে। তার আশাবাদ দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। এ সময় তুরস্ককে ইপিজেডে বিনিয়োগের আহ্বান জানায় বাংলাদেশ। এছাড়াও শিক্ষা ও প্রযুক্তি খাতেও আঙ্কারার সহযোগিতা চেয়েছে ঢাকা। তাছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ককে পাশে চাইল বাংলাদেশ। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। Widen trade and commerce and investment and strengthen business-to-business contacts. মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশ্বায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছি আমরা। The High Representative for the Rohingya Affairs. Küresel ekonomi, enerji ve güvenliği bakımından বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছি আমরা। সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারক সই করেছি। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বাস চালক ও হেলপার। ফেরিতে ওঠার আগেই বাস থেকে সব যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। সকাল 9:30টার দিকে 7 নম্বর পন্টুনে ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান মেহেরপুরের গাংনী থেকে 40 জনের মতো যাত্রী নিয়ে ঢাকার গাবতলী আসছিল এসপি পরিবহনের একটি বাস। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি।
ঘাট কর্তৃপক্ষ বলছে বাসটি ঘাটে পৌঁছানোর পর সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। নদীতে পড়ে যাওয়ার পর বাস চালককে উদ্ধার করা হয়। এই ঘটনায় বাস চালক ও সহকারী সামান্য আহত হন। এখন পর্যন্ত নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পর জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে উদ্ধারকারী জাহাজ হামজা নদীতে পড়ে যাওয়া বাসটিকে উদ্ধার করে। আমি লাস্ট যাত্রী ছিলাম, যে বাস থেকে নামছে। আমার পরে আর কোনো যাত্রী ছিল না, আমি নামতে যাচ্ছিলাম না, আমি জোর করে নামাইছি। যাই হোক, এরপরে বাসটা ব্রেক ফেল করে একদম সরাসরি নদীতে যে যায় আর কি। আমাদের যেহেতু নামায় দিছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। প্রশাসন যদি আমাদেরকে যদি না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান, এবং এই বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য আমি নির্দেশনা প্রদান করছি সংশ্লিষ্ট সকলকে। এ বিষয়ে আরও জানাতে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, বাসটি উদ্ধারের পর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তাছাড়া চালক ও হেলপারের শারীরিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। দেবাশিস, যেমনটি বলছিলেন, এখন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটের যে পন্টন, সেই পন্টনের উপরে আমরা কিন্তু রয়েছি। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাসটিকে কিন্তু নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটির জন্য কিন্তু যে র্যাকার সেটিকে কিন্তু আনা হয়েছে এখান থেকে কিন্তু সেই দুর্ঘটনা কবলিত যে সুপার ডিলাক্সের বাসটি, সেটিকে এখন নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা সেটি কিন্তু করা হচ্ছে। তাছাড়া আমরা কিন্তু যে বাস চালক এবং বাস চালকের সহকারী যারা আহত হয়েছেন এই ঘটনায়, তাদেরকে কিন্তু গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে দায়িত্বরত যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন এখন তাদের অবস্থা অনেকটা ভালো। আসলে তাদের আশঙ্কা সেটি কিন্তু এখন পর্যন্ত নেই। এই ঘটনার পরে কিন্তু আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, নৌ পুলিশের সঙ্গে কথা বলেছি, এখানে দায়িত্বরত BIWTC কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে একটি কথা বলেছেন যে বাসটি কিন্তু ফেরিঘাটে আসার সঙ্গে সঙ্গে কিন্তু যে সকল যাত্রী ছিল তাদেরকে কিন্তু বাস থেকে নামিয়ে দেওয়ার কারণে কিন্তু যে দুর্ঘটনাটি, সেটি কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধুমাত্র বাসের চালক এবং সহকারী বাসটিতে থাকায় কিন্তু তারা সামান্য আহত হয়েছেন, এবং এই বিষয়ে পরবর্তীতে যাত্রীদেরকে তারা সহযোগিতার জন্য অনুরোধ করেছেন। আরেকটি বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, এই ঘটনার পরে কিন্তু প্রায় 2 ঘন্টার চেষ্টা আমরা দেখেছি যে বাসটিকে উদ্ধারকারী জাহাজ যে হামজা ছিল, সেই হামজার সহায়তায় কিন্তু এই বাসটিকে উপরে তোলা হয়েছে। এই হামজা উদ্ধারকারী জাহাজ হামজা দৌলতদিয়া প্রান্তের কিন্তু অন্য একটি ঘাটে অবস্থান করছিল। ঘটনার পরে কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যে এখানে এসেছেন, এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, BIWTC ডুবুরি দল সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা দেখেছি সেই বাসটিকে উদ্ধার করা হয়েছে। এবং যারা যাত্রী ছিলেন তাদের সঙ্গে কথা বলেছে, তারা বলেছেন প্রশাসন যদি তাদেরকে বাসে ফেরিতে ওঠার আগ মুহূর্তে যদি না নামিয়ে দিতেন, তারা কিন্তু তারা বড় ধরনের দুর্ঘটনার শিকার হতেন, এবং তারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছেন এবং সবাইকে সচেতন হওয়ার জন্য। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে কবরী ফেরিটিতে কিন্তু বাসটি ওঠার পর এই দুর্ঘটনাটি ঘটেছে। সেই কবরী ফেরিটি কিন্তু অনেক পুরাতন, যে ফেরিটিতে কিন্তু ওঠার পূর্ব মুহূর্তে বাসটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে কিন্তু বাসটি স্বাভাবিক গতি থেকে বেশি গতিতে ফেরিতে ওঠে, এবং অপর প্রান্তের যে র্যাম ভেঙে কিন্তু নদীতে পড়ে যায়। তবে বাসটি থেকে যাত্রীরা নেমে যাওয়ার কারণে কিন্তু কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। দেবাশিস, ধন্যবাদ রুবেলু যুক্ত হবার জন্য। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন কয়েকজন। সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় অটোভ্যানের যাত্রী, স্বামী স্ত্রী সহ 3 জন মারা গেছেন। পুলিশ জানায় বেলকুচির মেঘুল্লা এলাকায় সকাল 8:45 দিকে একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে চলে আসে। এ সময় ঢাকা এক্সপ্রেস নামে দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে নিহত হন মোতালেব হোসেন ও তার স্ত্রী উজিলা খাতুন এবং ভ্যান চালক হজরত আলী। 3 জনেরই বাড়ি বেলকুচির মেঘুল্লা এলাকায়। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপার। ব্যানের স্কেল ভেঙে যাওয়ার পরে সে ডান দিকে ব্যানটা পড়ে যায়। ইতিমধ্যে ঢাকা এক্সপ্রেস একটি বাস, চলন্ত বাস দ্রুত গতিতে আসার সময় ওই ব্যানটি সরাসরি এই বাসের তলে পড়ে যায়। ঘটনাস্থলে 1 জন মারা যায়, আর আহতদেরকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওখানে 2 জন মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী, মা ও শিশু সন্তান সহ প্রাণ গেছে 3 জনের। পুলিশ জানায় সকালে পরিবার নিয়ে সিএনজি অটোরিকশায় কসবা থেকে সরাইল বিশ্ব রোড যাচ্ছিলেন মোহাম্মদ কাউসার। সেখান থেকে বাসে নরসিংদীতে যাওয়ার কথা ছিল তাদের। পথে রামরাইলে সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে প্রাণ যায় কাউসারের স্ত্রী জ্যোৎস্না বেগম ও শিশু সন্তান আশরাফুল এবং সিএনজি অটোরিকশা চালক মাহবুবের।
আহত কাউসার ও তার আরেক সন্তান আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা। দোষ স্বীকার করে কেউ কেউ এককভাবে করেছেন আবেদন, কেউ বা দরখাস্ত দিয়েছেন দলগতভাবে। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ নেতারাও। তবে পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতায় এখনই বহিষ্কৃতদের দলে ফেরানো হচ্ছে না বলে জানান বিএনপির নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নানা অনিয়ম বিশৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগে 5 আগস্ট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ অবধি প্রায় 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। দপ্তরের তথ্য অনুযায়ী যার মধ্যে বহিষ্কার হন প্রায় 2,000-এর বেশি বিভিন্ন পদের নেতা। যদিও নির্বাচনের আগে তালিকার একটা ক্ষুদ্র অংশকে ফেরানো হয় দলে। দ্বিতীয় ধাপে শৃঙ্খল বিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কারের খড়গনামে প্রায় 2 শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপর। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অন্তত 190 জন বিএনপি নেতা বহিষ্কৃত হন, যাদের অনেকেই কেন্দ্র ও তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। যদিও বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর ভরাডুবি হয়, জয়ী হন মাত্র 7 জন। এটা আপনার মনে করেন যে বিজয়ীদের একজন ময়মনসিংহ 1 আসনের সালমান ওমর রুবেল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত হলেও এখন দলে ফিরতে চান। রুমিন ফারহানা বাদে বাকি 6 স্বতন্ত্র সংসদ সদস্য মিলে 2টি আবেদন করেন বিএনপি চেয়ারম্যানের কাছে, যার একটি নেতাকর্মীদের জন্য। আমি যেহেতু স্বতন্ত্র ইলেকশন করেছি, আমি তো অপরাধী, উনি শাস্তি দিয়েছেন, আমি এটা মাথা পেতে নিয়েছি। তা আমরা এর জন্য তো আমি আমার যে মূল ভিত্তি সেটাকে তো আমি অস্বীকার করতে পারবো না। দলে ফেরার ব্যাপারে আবেদন আমরা অনেক আগেই করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর হাতেও দিয়েছি। এখন আমরা অপেক্ষায় আছি উনি কবে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে দলে নেবেন। বহিষ্কারের আগে গত 17 বছর এসব নেতাদের অনেকের উপরই স্থানীয় বিএনপি রাজনীতি নির্ভর করত। আন্দোলন সংগ্রামে সক্রিয় কিংবা মামলা ও গ্রেফতারের মুখোমুখি হয়েছেন তারা। তাই অপরাধের মাত্রা বিবেচনা নিয়ে তাদের ঘরে ফেরানোর পরামর্শ বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টার। 1 যুগ 2 যুগ ব্যাপী যাদের ত্যাগ তিতিক্ষা, তাদের ছোটোখাটো ত্রুটি যেগুলো আছে সেগুলো যদি সংশোধনযোগ্য মনে করেন নীতি নির্ধারকরা, তাহলে তাদেরকে ফিরিয়ে আনা উচিত, তাদেরকে সুযোগ দেওয়া উচিত দল করার, ভবিষ্যতের জন্য সতর্কবার্তা দিয়ে। স্বতন্ত্র প্রার্থীদের কারণে অন্তত 6টি আসন হেরে যান জোটসঙ্গী সিনিয়র নেতারা। এছাড়া ভোট ভাগাভাগির সমীকরণে প্রায় 10টি আসনে অল্প ভোটে হেরে যান ধানে শীষের প্রার্থী। সেজন্য বহিষ্কৃতদের দলে ফেরাতে সতর্ক বিএনপির হাইকমান্ড। অনেক অবদান থাকার পরেও এমন কিছু হয়ে যায় আর কি, যখন শাস্তি দিতে হয়। কিন্তু আমি আবার বলি আপনাকে যে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা আমরা আনন্দের সাথে দেই নাই, আমাদের খুব কষ্ট নিয়ে আমরা এটা করেছি আর কি। তো এ ব্যাপারে পার্টি কি সিদ্ধান্ত নেবে এটা দেখার বিষয় আর কি, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। বহিষ্কার প্রত্যাহার না হলেও অনেক নেতাই বিএনপির দলীয় কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন। আবার কেউ কেউ অন্য দলে যোগ দেওয়ার প্রস্তাব পেলেও আপাতত আছেন স্থানীয় নির্বাচনের অপেক্ষায়। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় ফরিদপুর ও সিলেটে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 2 জন। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে প্রাণ গেল 64 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 71 জন, মোট চিকিৎসাধীন 273। ময়মনসিংহ মেডিকেলে 19 জন নতুন রোগী ভর্তি হয়েছেন, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 23 জন, মোট চিকিৎসাধীন 89 জন রোগী। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। রাজধানীর হাসপাতালগুলোতেও প্রতিদিন বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। তিনি আছেন রাজধানীর শিশু হাসপাতালে। তিথি, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন। চিকিৎসার ব্যাপারে কি বলছেন আক্রান্ত শিশুদের পরিবার স্বজনরা?
দেবাশিস, যদি আমি শিশুদের পরিবার স্বজনরা যে প্রশ্নটা আপনি করেছেন সেটা দিয়ে যদি শুরু করি, তারা কিন্তু এখনও খুব চিন্তিত বলতে গেলেই চলে। কেননা তারা বলছে যে এক একটা শিশু প্রায় 7 থেকে 10 দিন করে তাদের কিন্তু হাসপাতালে নিয়ে রাখতে হচ্ছে, এবং আপনি কিন্তু জানেন যে হাসপাতালের যে পরিস্থিতিটা সেটিও কিন্তু অনুকূলে থাকে না অনেক সময়। তো সব মিলে বলতে গেলে যে অভিভাবকদের যে চিন্তা তা তো আর শেষ নেই। আর একই সাথে চিকিৎসকদের যদি কথা বলি, তাহলে চিকিৎসকরা কিন্তু বলছেন সেই সব রোগীদের মৃত্যুর সংখ্যাটা, বিশেষ করে শিশুদের মৃত্যুর সংখ্যাটা বাড়ছে, যারা কিনা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আসলে চিকিৎসার যে ঘাটতিটা রয়েছে, নির্ণয় করার হাম নির্ণয়ের যে ঘাটতিটা রয়েছে, সেটিতে কিন্তু আসলে শিশুরা বেশি প্রাণ হারাচ্ছে। আমি কিন্তু বর্তমানে শিশু হাসপাতালে আছি। এখানকার যদি বলি, গত 24 ঘন্টায় কিন্তু ভর্তি হয়েছে 20 জন, এবং বর্তমানে টোটাল ভর্তি কিন্তু 108 জন শিশু রয়েছে। এবং একই সাথে কিন্তু এখানে যেই শিশুরা এসেছেন হামের উপসর্গ কিংবা হাম নিয়ে, তারা কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে ঢাকার বাইরের থেকে এসেছেন। এবং যেহেতু কোরবানির ঈদ গিয়েছিল, আমরা কিন্তু ঈদের আগে চিকিৎসকরা সতর্কবার্তা জারি করেছিলেন, কারণ এই যে বাড়ি যাওয়ার সাথে সাথে কিন্তু সংক্রমণের যে বিষয়টা, একটা ছোঁয়াচের বিষয়টা, সেটি কিন্তু আসলে তারা সতর্কবার্তা দিয়েছিলেন। ঠিক সেই জিনিসটাই কিন্তু ঈদের পরে দেখা যাচ্ছে যে সংক্রমণের বিষয়টা কিন্তু এখন বেড়েই চলেছে। একই সাথে যদি বলি যে চিকিৎসকরা কিন্তু বলছেন যে টিকা দেওয়া হয়েছে, টিকা দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত যে এই টিকার যে সুফল সেটি কিন্তু ধীরে ধীরে আসা শুরু করেছে। এছাড়াও যদি বলি যে প্রায় 3 মাসের বেশি সময় হয়ে যাচ্ছে, 3.5 মাসের বেশি সময় হয়ে যাচ্ছে, এখনও কিন্তু যে আশানুরূপ যেই হামের ফলাফল, যেই হাম নিয়ন্ত্রণের ফলাফল দেখার কথা ছিল, দৃশ্যমান হওয়ার কথা ছিল, সেটি কিন্তু নেই। দেবাশিস, ধন্যবাদ তিথি যুক্ত হওয়ার জন্য। অচলাবস্থা দুদকে প্রায় 3 মাস ধরে থমকে আছে দুর্নীতি বিরোধী কার্যক্রম। নতুন করে শুরু হচ্ছে না অনুসন্ধান, তদন্ত, আপিল কিংবা চার্জশিট প্রদান। আগের কমিশনারদের পদত্যাগের পর নতুন কমিশন গঠন না হওয়ায় তৈরি হয়েছে এই শূন্যতা। তাই আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছে দুর্নীতিবাজ অনেকেই। টিআইবি বলছে, দ্রুততম সময়ে কমিশন গঠন না করে দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে সরকার। দুদক নিয়ে রাজীব আহমেদের 2 পর্বের রিপোর্টের প্রথমটি আজ। দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রের প্রধান প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন বা দুদক। অভিযোগ অনুসন্ধান, তদন্ত, মামলা কিংবা অভিযোগপত্র দায়ের থেকে শুরু করে বিচারিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। তবে সব রাজনৈতিক সরকারের আমলেই দুদকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই 5 আগস্ট পরবর্তী সময়ে দাবি উঠেছে দুদক সংস্কারের। বিএনপির নির্বাচনী ইস্তিহারে কিংবা প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানে আশার সঞ্চার হয় সাধারণ মানুষের মনে। এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বিএনপির সময় হতে বিএনপি যতবার। কিন্তু প্রায় 3 মাস অনেকটাই অকার্যকর সংস্থাটি। গত মার্চে আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগের পর এখনও গঠিত হয়নি দুদক। ফলে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে সংশয় তৈরি হয়েছে মনে করে টিআইবি। দুদক যখন এরকম কার্যকর স্থবির হয়ে যায়, তখন কিন্তু দুদকের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আইনগতভাবে নেই। শুধুমাত্র রুটিন কার্যক্রম ছাড়া আর কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, যেটি একটা ভুল বার্তা দিচ্ছে জনগণের কাছে। এবং বাস্তবে দুর্নীতি সুরক্ষাকারী, দুর্নীতি সহায়ক পরিবেশ সরকার সৃষ্টি করেছে বলে আমি বলতে বাধ্য হচ্ছি। বর্তমানে কমিশন কার্যকর না থাকায় অনেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। সেই সাথে উচ্চ আদালতে আপিল অনুমোদন, নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত, জব্দ প্রক্রিয়া কিংবা নতুন অনুসন্ধান ও তদন্তের অনুমোদন দেওয়া যাচ্ছে না। দুদকের এমন একটা সংস্থা যেটা হচ্ছে যে কমিশন যদি না থাকে তাহলে দুদকে সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত হবে না। এমনকি কোনো একটা অভিযোগ সেটার অনুসন্ধান হবে কিনা, গ্রহণ করা হবে কিনা, এই সিদ্ধান্তটাও কেউ নেওয়ার ক্ষমতা রাখে না। যখন কমিশন বাদ হয়ে গেল, বাদ হয়ে যাওয়ার পরে তো সব কিছু একটু স্থিমিত হয়ে গেল না। তো স্থিমিত হয়ে গেলে পরে যখন ওখানে স্থিমিত হয়ে যায়, তখন আলটিমেটলি কিন্তু আমাদের এখানেও ওর ইম্প্যাক্ট পড়ে। কিন্তু আসলে আমরাও অনেকটা মানে ধীরগতি হয়ে গেছি সব কিছুতে। তো সেটা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই কমিশন নিয়োগটা খুব জরুরি।
বিধি অনুযায়ী যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে দুদক গঠন করা জরুরি বলে মনে করেন টিআইবি। সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠন করে অনতিবিলম্বে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কমিশন গঠন করা হোক এবং সেখানে প্রত্যাশা হবে যে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে যেটি হবে অন্ততপক্ষে দলীয় বিবেচনা হলো যেন যোগ্য এবং সৎ এবং সাহসী যারা আইনের চোখে সবাই সমান এরকম ব্যক্তিদেরকে দিয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। এরকম একটা কমিশন গঠন করুক সরকার। বিশ্লেষকদের মতে সরকারের দুর্নীতি বিরোধী কার্যক্রম স্পষ্ট করতে হলে দ্রুত সার্চ কমিটি গঠন করে বিতর্কহীন দুদক পুনর্গঠন করা প্রয়োজন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে সরকারের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে এই ঘটনার পর হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালে আসা কয়েকজন রোগী ও স্বজন অভিযোগ করেন চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও কিছু স্টাফের আচরণ সন্তোষজনক নয়। অন্যদিকে রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্ত অব্যাহত জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন ঘটনাটি ফৌজদারি মামলা হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আমরা আসছি যেহেতু প্রাইভেট হসপিটালে টাকা পয়সা দেওয়ার জন্য, আমরা সরকারিতেও তো যাইতে পারি, কিন্তু যে সরকারি থেকেও হচ্ছে এখানে অনেক স্লো সবকিছু মিলে। আগেও ভালো ছিল, হয়তো মাঝখানে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু এমনি ভালো। হ্যাঁ, একটু সমস্যা শুনতেছি, কিন্তু এখন আমরা অনেক আগে থেকেই এখানে রেগুলারই দেখাইতাম, এখানে সবসময় দেখাইতাম, তো এই জন্য এখানে ডাক্তার হিসেবে আমরা পাইছি আর কি। এসব বিষয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, তদন্ত প্রতিবেদনের ব্যাপারে হাসপাতালের কোনো প্রতিক্রিয়া কি জানা গেল? সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন আমাদেরকে। দেবাশিস, এখন পর্যন্ত এই তদন্ত রিপোর্ট নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও আপনি জানেন যে এই হাসপাতালের যে জনসংযোগ বিভাগ আছে, সেই বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা বলেছেন যে তারা খুব শীঘ্রই এই তদন্ত রিপোর্ট নিয়ে তাদের অবস্থান, তাদের ব্যাখ্যা বা তারা কি বলছে সেই বিষয়টা আনুষ্ঠানিকভাবে আগামীকাল বা 2-1 দিনের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, যে এই হাসপাতালের নিয়ে যে তদন্ত রিপোর্টটি, সেই রিপোর্টে যে বিষয়টি স্পষ্ট হয়েছে যে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফলতি আছে, তারা দায়ী হয়েছে। এবং এইরকম একটি ঘটনার পর আসলে এই হাসপাতালে রোগী এবং স্বজন তাদের ভিতরে আমরা দেখেছি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল। এবং একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষ চাইছে যে তারাও এই ঘটনা তারাও একটি তদন্ত কমিটি করেছে, তারাও সেই তদন্ত রিপোর্টটি তাদের সবার সামনে তুলে ধরবে। তবে সেই জন্য একটু সময় লাগবে, তারা সময় নিচ্ছেন পুরো আনুষ্ঠানিক ব্রিফিংয়ের জন্য। দেবাশিস, রাব্বি যুক্ত হবার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তির বিষয়ে 12,000 শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম আগামী রোববার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এমনটা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস.এম. আমানুল্লাহ। ধানমন্ডিতে শিক্ষক প্রশিক্ষণ নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতা ভিত্তিক কারিকুলাম তৈরিতে বাজেট বৃদ্ধির আবেদন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলামে রাখা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস ও মোরাল এডুকেশন প্রোগ্রাম। যে সমস্ত কলেজ অনার্স কোর্স পরিচালনার সক্ষমতা নেই, বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বলেন যে সমস্ত কলেজে অনার্স কোর্স চলছে তাদের 90% তথ্য নেওয়া হয়েছে, পর্যালোচনা শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এমপিওর যে বেতনটা সরকার দেন, প্রায় $1.5 থেকে $2 বিলিয়ন যে সরকার যে শিক্ষকদের এমপিওটা দেন, সেটা কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পড়ানোর জন্যই, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের জন্যই। সেই হিসাব করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের প্রতি যে সরকারের যে প্রতি স্টুডেন্ট প্রতি যে বাজেট, সেই বাজেটের পরিমাণ আমাদের একটা হিসেবে আছে যে 40-50 হাজার টাকার কম হবে না। দেশে বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাটের 4টি সীমান্ত দিয়ে 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। জেলার 65 বাড়ি, বড়খাতা, দুর্গাপুর ও দিঘলটারি সীমান্ত দিয়ে এই পুশিনের চেষ্টা করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এতে পণ্ড হয়ে যায় বিএসএফের পুশিনের চেষ্টা। বর্তমানে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া নওগাঁর সাপাহার সীমান্তে 17 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি বাধা দেয়, তারা শূন্য রেখায় অবস্থান করছে। একই পরিস্থিতি পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত। 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় এপারে ঢুকতে না পেরে শূন্য রেখার ভারতীয় অংশে অবস্থান করছে তারা।
এদিকে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। পুশিনের বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। বিজিবির নজরদারি কেমন দেখছেন সীমান্তে, বিস্তারিত জানাবেন। দেবাশিস, বেশ কয়েকদিন আগে থেকে অর্থাৎ ঈদের আগে থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভারতের অভ্যন্তরে অর্থাৎ সীমান্ত এলাকার বেশ কয়েকটি জায়গায় অর্থাৎ মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং অন্যান্য যেসব জেলা রয়েছে ভারতের, সেই সব জেলাগুলোতে বেশ কিছু মানুষকে জড়ো করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্যই মূলত জড়ো করা হচ্ছে এমন সংবাদ পাওয়া যাচ্ছিল। কিন্তু ঈদের পরে আসলে পরিস্থিতিটা ভিন্ন রকম ভাবে স্পষ্ট হতে থাকে। বিএসএফ প্রতিনিয়তই বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই চেষ্টা করছে বাংলাদেশ অভ্যন্তরে কিছু মানুষকে ঠেলে দেওয়ার। তারা যদিও বা দাবি করছে যে যাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশি, কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো বৈধ কাগজপত্র সহ তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় তবেই বাংলাদেশের বিজিবি তাদেরকে গ্রহণ করবে, নচেত তাদেরকে গ্রহণ করা হবে না, এমনটি বলা হচ্ছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জের যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু আজকে নতুন করে আবারও তার পার্শ্ববর্তী একেবারেই নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে এখানে 17 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। যদিও সকাল 7:30টার দিকে এই ঘটনা জানতে পারার পরেই বিজিবির পক্ষ থেকে বাধা প্রদান করা হয়েছে এবং এই 17 জনকে এখন শূন্য রেখায় রাখা হয়েছে। বিএসএফ তারাও সরিয়ে নেয়নি, বিজিবিও তাদেরকে ঢুকতে দেয়নি। এদিকে কিন্তু আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে মানুষগুলোকে শূন্য রেখায় ঠেলে দিচ্ছে, বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে, এটিকে যেমন মানবাধিকার লঙ্ঘনের কথা বলা হচ্ছে, একই সাথে কিন্তু আন্তর্জাতিক সীমারেখার যে আইন রয়েছে সেই আইন লঙ্ঘন করে বিএসএফ এই ধরনের কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। স্থানীয়রা এবং বিজিবি কঠোর প্রহরায় তারা কিন্তু সীমান্তে অবস্থান করছে, কোনোভাবেই ঠেলে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঈদের পর সপ্তাহ জুড়ে ভারী খাবারের পর বাঙালির রসনা বিলাসে এবার বেড়েছে সবজির চাহিদা। রাজধানী কাঁচা বাজারে বেশিরভাগ সবজিও মিলেছে 40 থেকে 70 টাকায়, যদিও টমেটো, শিমের দাম কিছুটা চড়া। এদিকে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি ভাবাচ্ছে ভবিষ্যৎ নিয়ে। তবে কৃষকরা বলছেন এবার সবজির উৎপাদন হয়েছে অনেক, মাঠ পর্যায়ে ন্যায্য দরই মিলছে না, তাই সামনে কাঁচা বাজারের দর বৃদ্ধির সম্ভাবনা কম। শসার কেজি আসছিল 70-80 টাকা, শসার কেজি মাত্র 60 টাকা 50 টাকা আমরা বিক্রি করি। সাধারণ মানুষের যদি এরকম ক্রয় ক্ষমতার ভিতরে থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়। সবকিছু আমি আস্তে আস্তে পারবো, কারণ এটার প্রভাবটা তো সব জায়গায় ছড়াইবে। নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তাদের জন্য অবশ্যই সবসময় দাম বৃদ্ধিটা আসলে অযৌক্তিক। ছুটির আমেজ কাটেনি রাজধানীর মাছ বাজারে। দোকানিদের দাবি ঈদ থেকে শেষে গ্রাম থেকে ফেরেনি অনেক আড়তদার, পাইকাররা, ক্রেতার আনাগোনাও কিছুটা কম, তবে দাম ঊর্ধ্বমুখী। ব্রয়লার ও সোনালী জাতের মুরগির দাম কেজি প্রতি কমেছে 20 থেকে 40 টাকা। বাজারে ডিমের ডজন 130 থেকে 35 টাকা, তবে মহল্লার দোকানে বিক্রি হচ্ছে আরও একটু বেশি দরেই। কোরবানির ঈদের পর মাছের চাহিদা খানিকটা বেড়েছে, তবে উপকূল হাওর ও মিঠা পানির মাছের যোগান তেমন বাড়েনি। দোকানিরা বলছেন এখনও ছুটি কাটাচ্ছেন অনেক আড়তদার ও পাইকার, ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম। 1.5 সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি রুই কাতলের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। তেলাপিয়ার দামও ঊর্ধ্বমুখী। মাছের বাজারে তো দাম বেশি, যেটা আসলে 600 টাকায় এইটা চাই 800 টাকা। এই যে এখনই তো এই দেখা যায়, এখন কি করব? এই যে মাছ কিনছে কাতল মাছ 470 টাকা করে কেজি, কিন্তু আমাদের যে আয় আর থেকে বেশি খরচ হয়। ঈদ ভাঙ্গা বাজার তো অনেক কারোর দ্বারা আসে না গিয়া, দ্বিতীয় কথা আপনার গাড়িও আসতে পারতেছে না, এই কারণে মাছের দামটা বাড়তি। মুরগির বাজারে দেশি জাতের উত্তাপ বেড়েই চলেছে, সরবরাহ তেমন নেই। প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে 780 টাকা, তবে ব্রয়লার মুরগির দর কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। সোনালী জাতের দরও কিছুটা নিম্নমুখী। সাধারণত সোনালী বা অন্যান্য যে পোলট্রি মুরগি সবাই কেনে, কিন্তু যারা শখ করে মাঝে মধ্যে দেশি মুরগি কিনবে স্বল্প আয়ে তো সম্ভব না। কক মুরগি 350 টাকা কেজি, আর সোনা কালার বা হাইব্রিডের দাম 320-30 টাকা, দাম কমে। মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণের শেষ ভরসা ডিমের বাজার। ঈদের পর ক্রেতা কমেছে, বাজারে লাল ডিমের ডজন মিলছে 130 থেকে 135 টাকায়। হাঁসের ডিমের জন্য গুনতে হচ্ছে 170 থেকে 180 টাকা।
1 মাস আগে আসছিলাম, তখনও ডিমের দাম 130 থেকে 150 টাকাই ছিল। আজকে ওই ছোটোগুলো নিচ্ছে যেটা সেটা 130 টাকা বলছে, আর বড়গুলো যেটা সেটা 150 টাকা ডজন। বাড়ি গেছে কেন সবাই বাড়িতে তো বালাপুরা খাইবো, একটু গরু মাংস খাই, বিভিন্ন জিনিস খাইবো, হ্যাঁ বালাপুরা খাইবো, ডিম একটু কমে খাইছে। আগে ডজন ছিল 140 টাকা, আজকে হইলো 130 টাকা। সাদাটা হইলো আগে ছিল 130 টাকা, 120 টাকা। হাঁসেরটা হইলো আগে ছিল 180 টাকা, 170 টাকা। সব 10 টাকা কমছে ডজনে। দোকানিরা বলছেন আগামী সপ্তাহ থেকে বাজারে ক্রেতার আনাগোনা আরও বাড়বে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। খাবার, পানি, অক্সিজেন ছাড়া টানা 6 দিন, তাও আবার পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়, দুর্গম পরিবেশে, তাপমাত্রা ও হিমাঙ্কের বহু নিচে, হামাগুড়ি দিয়ে কোনো মতে বেস ক্যাম্পের কাছে পৌঁছানোর পর হয়েছেন উদ্ধার। অবিশ্বাস্য হলেও সত্য, এভাবেই প্রাণে বেঁচে ফিরেছেন এভারেস্ট শিখরে আটকে পড়া এক নেপালি শেরপা। মৃত ভেবে শেষ বিদায়ের আয়োজন শুরু করলেও অলৌকিক ঘটনার সাক্ষী পরিবার। এভারেস্টে আরোহণের পর 6 দিন ধরে মিলছিল না শেরপার কোনো খোঁজ খবর। মৃত ভেবে পরিবার শুরু করে শেষকৃত্যের আয়োজন। এর মাঝেই খবর এলো এখনও তিনি জীবিত। সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে এ যেন অলৌকিকভাবে ঘরে ফেরা। 52 বছরের নেপালি শেরপা হিলারি দাওয়া গেল সপ্তাহে একটি পর্যটক দলের গাইড হিসেবে যান মাউন্ট এভারেস্টের চূড়ায়। 29 মে সবশেষ ক্যাম্প 3-র উপরে ছিলেন তিনি। সেখান থেকে নিচে নামতে দেখা যায় তাকে, ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা আনুমানিক 24,500 ফুট। সঙ্গে থাকা পুলিশ পর্বতারোহী বেস ক্যাম্পে পৌঁছালেও হারিয়ে যান দাওয়া শেরপা। তার সন্ধানে নামে কয়েকটি উদ্ধারকারী দল, ব্যবহার করা হয় হেলিকপ্টারও। জানা যায় নিখোঁজ শেরপার কাছে সেই মুহূর্তে খাবার বলতে শুধু 1 প্যাকেট বিস্কুটই ছিল। তার উপর সঙ্গে কোনো অক্সিজেন সিলিন্ডার বহন করছিলেন না তিনি। সপ্তাহ পেরোলে বৃহস্পতিবার খুম্বু গ্লেসিয়ারের কাছে তাকে দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। হামাগুড়ি দিয়ে দিয়ে ক্যাম্পের কাছে এগোচ্ছিলেন শেরপা। এ সময় তাকে উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ সময় বরফের সংস্পর্শে থাকায় ফ্রস্ট বাইট হয়ে গিয়েছিল তার। জানান গ্লেশিয়ারের ফাটলে পড়ে গিয়ে 3 দিন সেখানেই ছিলেন। পরে তুষার ধসের কারণে উপরে উঠতে সক্ষম হন। প্রথম যখন খবরটা শুনলাম বিশ্বাস হচ্ছিল না, সন্দেহ ছিল এটা সত্যি বাবা ছিলেন কিনা। পরে উদ্ধারকারীরা ছবি পাঠালে নিশ্চিত হই, অনেক খুশি লাগছিল। দাওয়া শেরপা যেখানে নিখোঁজ হন এভারেস্টে, সেই জায়গাটিকে ডাকা হয় ডেড জোন। এখন পর্যন্ত সেখান থেকে কোনো আরোহী একা বেঁচে ফিরতে পারেননি, কেননা বায়ুচাপ এতটাই কম যে মানুষের বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অক্সিজেন নেই। গেল মাসে 1000-এর বেশি পর্বতারোহীর পদচিহ্ন পড়েছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে, যা এভারেস্টের ইতিহাসে অনন্য। তবে দুর্গম এই যাত্রায় চলতি মৌসুমে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন। অনিক রহমান, যমুনা নিউজ। ঢাকায় একসময় ছিল নানা জনগোষ্ঠীর বসবাস। এদের মধ্যে আর্মেনীয়রা এই শহরে বাস করছে প্রায় 250 বছর। মুদি দোকান, ব্যাংকিং আর গণপরিবহন কোম্পানি ঢাকায় প্রথম শুরু করেছিল আর্মেনীয়রা। ছাপ রেখেছে সংস্কৃতি, ভাষায়। তাদের নামেই তৈরি হয়েছে আরমানি টোলা। এখানে এখনও আছে আর্মেনীয় চার্চ ও সমাধি। এখন আর বাংলাদেশে কোনো আর্মেনীয় বাস না করলেও পর্যটক হিসেবে পূর্বপুরুষদের চিহ্ন দেখতে আসেন অনেকেই। পার্থ রায় ও সুমন মোল্লার ছবিতে ঢাকায় আর্মেনীয়দের গল্প জানাচ্ছেন শাকিল হাসান। পুরান ঢাকার আরমানি টোলা। টোলা বলতে বোঝায় বাসস্থান, আর আরমানি এসেছে আর্মেনীয় থেকে, অর্থাৎ আরমানি টোলা বলতে বোঝায় আর্মেনীয়দের বাসস্থান। ব্যবসা করতে এসে আর্মেনীয়রা এই এলাকায় স্থায়ীভাবেই বাস করেছিল। একটা সময় তাদের সংখ্যা দাঁড়ায় 250 থেকে 300টি পরিবার। তখন প্রার্থনালয় বড় করার প্রয়োজনীয়তা দেখা দিলে 1781 সালে তৈরি করা হয় গির্জা। এর চূড়ায় বাঁধা ছিল একটি ঘণ্টা, যার শেষবার বেজেছিল 1880 সালে। চার্চের ঘড়ি ঘরটি 1897 সালের ভূমিকম্পে ভেঙে পড়ে। সার্কুলার একটা হয়তো চ্যাপেল ছিল, এটাকে সেগমেন্টাল আর্চ বলা হয়। কিছুটা আর কি কার্ভ করা, কিন্তু পুরোপুরি অর্ধবৃত্তাকার না। এবং সেই ধরনের আর্চ দেখতে পাই, ব্যালকনি দেখতে পাই, উপরে গিয়ে আমরা কাঠের যে পরিবগা দেখতে পাচ্ছি, সবটাই আছে।
1870 সালের একটি দান বাক্স এবং আর্মেনিয়ান ভাষায় লেখা 1899 সালে ছাপানো একটি বাইবেল সংরক্ষিত আছে চার্চে। ভেতরের বেদিতে আছে বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী চার্লস পোতের আঁকা দুটি ছবি। লন্ডনে 1848 সালে লাস্ট সাপার এবং 1852 সালে যিশুর ক্রুশ বিদ্ধের ছবি দুটি আঁকার পরই ঢাকা এনে চার্চের বেদিতে স্থাপন করা হয়। আগে চার্চটা একটু এই সাবকন্টিনেন্টের ধাঁচে পেইন্টিং করা ছিল, প্রেজেন্টেশন করা ছিল। এখন এটাকে আমরা আর্মেনিয়ান চার্চ হিসাবে নতুন রূপে রিনোভেট করা হয়। কিছু কিছু কবরকে প্রায় 1 ফিটের মতো উঁচু করেছি। কবরস্থানে চার্চটি নির্মিত হয়েছিল, তাই প্রার্থনা কক্ষের 3 পাশের বারান্দাতেও আছে অনেকগুলো কবর। তবে অদ্ভুত ব্যাপারটি হলো প্রার্থনা কক্ষের ভেতরেও আছে 3টি কবর, সেগুলো 1825-এর আশেপাশে। প্রশ্ন জাগে, এই কবরগুলো এখানে কেন? হয়তো ওখানে ওই কবর 3টা আগেই করা হয়েছিল, কিন্তু পরে কবরের পরিধিটা বাড়ানোয় অন্য কবরগুলো ওর চারপাশে হয়ে থাকতে পারে। আরেকটা হতে পারে এইরকম যে অন্য কোনো জায়গায় বিক্ষিপ্ত এই 3টা কবর শুধু কবরের স্টোন বা যেটাকে আমরা বলি যে এপিটাফ, সেটাকে তুলে এখানে আনা হয়েছে। চার্চের চারপাশে আছে আর্মেনীয়দের সমাধি, বেশিরভাগ কবরে আছে এপিটাফ। 1700 শতকের মধ্যভাগে আসা আর্মেনীয়দের মধ্যে একজন 1762 সালে এখানে সমাহিত হন। তারপরের 250 বছরে 361 জন আর্মেনীয়কে এই আর্মেনিয়ান চার্চ চত্বরে সমাহিত করা হয়। 2005 সালে ভেরোনিকা মার্টিনকে এখানে সমাহিত করা হয়। ভেরোনিকের স্বামী মাইকেল জোসেফ মার্টিন ছিলেন বাংলাদেশে বাস করা সর্বশেষ আর্মেনীয়। তিনি দেশ ছাড়ার পর থেকে আর কোনো আর্মেনীয় বাস করেননি বাংলাদেশে। আর্মেনীয়রা আর না থাকলেও তারা ব্যবসার নানা আইডিয়ার ছাপ রেখে গেছেন। এই যেমন ঢাকার প্রথম গণপরিবহন কোম্পানির উদ্যোক্তা আর্মেনীয় ব্যবসায়ী জিএম সিরকো। 1856 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির ঘোড়ার গাড়ি অর্থের বিনিময়ে যাত্রী পরিবহন করত। সিরকোর আরেকটি দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া ছিল সিরকোর অ্যান্ড সন্স। 1857 সালে ঢাকার প্রথম এই ডিপার্টমেন্টাল স্টোর চালু হয় শাঁখারী বাজারে, যেখানে এক ছাদের নিচে পাওয়া যেত নানা ধরনের পণ্য। ইউরোপীয় যে সংস্কৃতি 19-20 শতকে ঢাকায় ছিল, আর্মেনিয়ানরা সেখানে সেই মূল ফ্লোটাকেই অনুসরণ করেছে। ঢাকার প্রথম বেসরকারি ব্যাংকিংও শুরু হয় আর্মেনীয়দের হাত ধরে। 1846 সালে ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন জে.জি.এন. পোগোজ। পাট আর লবণ ব্যবসার নেতৃত্বও ছিল আর্মেনীয়দের হাতে। ব্যবসা করে শুধু অর্থ কামানো নয়, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল আর্মেনীয়রা। ঢাকা পৌরসভা ও পরে মিউনিসিপ্যালের দায়িত্বেও ছিলেন বেশ কয়েকজন আর্মেনীয়। 19 শতকের শেষ দিকে ঢাকা থেকে ব্যবসা গুটিয়ে আর্মেনীয়রা পাড়ি জমান মধ্য এশিয়া এবং ইউরোপে। এখনও আর্মেনীয়রা আসেন বাংলাদেশে। পূর্বপুরুষদের জমানো স্মৃতি বয়ে নিয়ে যান নিজ দেশে। Really these feelings, it's very hard to transfer by words, but it's some amazing feelings inside me, you know. ঢাকায় আর্মেনীয়দের 250 বছরের পথ চলার মাধ্যমে বাংলাদেশ আর আর্মেনিয়ার মধ্যে যে যোগসূত্র তৈরি হয়েছে তা আরও কাছে আনবে দুই দেশের নাগরিকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, আরমানিটোলা, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন ছোঁয়া খন্দকার। সাথেই থাকুন।